অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামাত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের দাবি আমিরের। আবারও সীমান্তে পুশিন, গভীর রাতে 153 বাংলাদেশিকে সিলেট ও মৌলভীবাজারে পাঠালো বিএসএফ। পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি। সিলেট অঞ্চলে মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। বেশিরভাগ সময় বন্ধ থাকে কমিউনিটি ক্লিনিক। অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং খামারগুলোতে চলছে কোরবানির পশুর পরিচর্যা। হাট জমে না উঠলেও অনলাইনে বেচাকেনা শুরু। অবৈধভাবে গরু আনা ঠেকাতে সীমান্তে নজরদারি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনান। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামাতে ইসলামী। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। মৌলভীবাজারের কুলাউড়ায় এক সভায় তিনি আরও বলেন, মানবিক করিডোরের মতো বড় সিদ্ধান্ত নিতে হবে সংসদে। সাংগঠনিক সফরের অংশ হিসেবে রোববার মৌলভীবাজার যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে ব্রাহ্মণবাজার, কুলাউড়ার দক্ষিণ বাজার ও উপজেলা পরিষদ হলরুমে কর্মী সমর্থক ও চা শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে আমির বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন। মানবিক করিডোর দেওয়ার বিষয়েও জামায়াতের সমর্থন নেই বলে সাফ জানিয়ে দেন জামায়াত আমির। কোনো প্রশ্নই ওঠে না। মানবিক করিডোর নো, আমরা নো বলে এসেছি। বন্দর আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। দেশের স্বার্থ যেখানেই বিঘ্নিত হবে সেখানেই নো। এই দুইটাও নো। আমরা বলেছি যে এই দুইটা নিয়ে না আগানো ভালো। স্বৈরাচার পতনের পর নির্বাচনের মধ্য দিয়ে জনকল্যাণকর সংসদ দেখার প্রত্যাশার কথা জানান জামায়াত আমির। আমিনুল ইসলাম, সময় সংবাদ, মৌলভীবাজার। আবারও সীমান্ত দিয়ে পুশিন করা হলো বাংলাদেশিদের। এবার সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে 153 জনকে জোর করে দেশে পাঠালো বিএসএফ। শনিবার গভীর রাত থেকে রোববার সকাল 8টা পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার উপজেলার 9 গ্রাম সীমান্ত দিয়ে 32 জন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে 42 জন এবং শাহবাজপুর সীমান্ত দিয়ে 79 জনকে বাংলাদেশে পাঠানো হয়। আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। গ্রামীণ দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2000 সাল থেকে কমিউনিটি ক্লিনিক চালু হয়। কিন্তু সিলেটের কমিউনিটি ক্লিনিকগুলো বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, আসেন না স্বাস্থ্যকর্মীও। এতে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। এই অবস্থায় অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য বিভাগ। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। ঔষধ লাগিয়ে আসলাম, প্রায় সময় বন্ধ থাকে, ও যাইরাম গিয়ে ঔষধ আর পাইলাম না, বন্ধ। সুবিধা বঞ্চিত এই নারীর মতো আরও অনেকেই কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে এসে ফেরত যাচ্ছেন। দেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগণ নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে সমন্বিত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পাওয়ার কথা, কিন্তু কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত তারা। প্রায় সময় রোগীরা আসে, বন্ধ দেখে ওরা চলে যায়। মাঝে মধ্যে তেমন পাই না, বন্ধ থাকে। সিলেট সদর উপজেলার 22টিলা কমিউনিটি ক্লিনিক বন্ধ। এইভাবে বন্ধ পাওয়া যায় দক্ষিণ সুরমার সুলতানপুর এলাকার কমিউনিটি ক্লিনিকটি। সপ্তাহে একদিন খোলা থাকে, আগে খোলা থাকতো, বাট বর্তমানে খোলা থাকে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত প্রতিটি ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবার কল্যাণ সহকারীর পদ রয়েছে। 3টা পর্যন্ত একদিন ওরা রেগুলার থাকে না। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা বলছেন, তাদের কর্মীদের 2 দিন থাকার কথা, আর 6 দিনের একদিন বন্ধ থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। কোনোভাবে বন্ধ রাখার কোনো সুযোগ নেই।
এরকম যদি কোনো জায়গায় কোনো ক্লিনিক বন্ধ থাকে তাহলে আমরা এটা অবশ্যই ব্যবস্থা নেব। দেশে বর্তমানে 13,800 কমিউনিটি ক্লিনিক রয়েছে, এর মধ্যে সিলেট বিভাগে 946টি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যুক্ত হচ্ছেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। সমস্যা নিয়ে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আছি পরিবার পরিকল্পনা কার্যালয়ে, এবং এই সিলেটের কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান আমাদের সাথে রয়েছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। আমাকে বলবেন, এই যে কমিউনিটি ক্লিনিকগুলোতে গিয়ে আমরা দেখি লোকবল নেই, বিভিন্ন কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ, এবং মানুষই আমাদের কাছে আরও অভিযোগ করেছে সিলেট বিভাগের যে 946টি কমিউনিটি ক্লিনিক আছে তার মধ্যে অনেকগুলো এরকম বন্ধ থাকে। এটার কারণটা কি আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। যেহেতু আমি সিলেট জেলার উপপরিচালক, সুতরাং আমি সিলেট জেলাটাকে বলতে পারবো যে সিলেট জেলাতে আমার জানা মতে 267টি কমিউনিটি ক্লিনিক আছে। যেহেতু স্বাস্থ্যসেবা বিভাগের এটা নিয়ন্ত্রণাধীন, আমাদের পরিবার পরিকল্পনা বিভাগ থেকে আমাদের যে মাঠকর্মীরা আছেন, আমার প্রায় 490 জন মাঠকর্মী আছে, এই মাঠকর্মীদেরকে আমরা, যেহেতু আমাদের প্রজ্ঞাপনের বলে, যেটা 2024-এর মার্চে যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের সপ্তাহে 2 দিন তারা কমিউনিটি ক্লিনিকে বসে। এখন এই কমিউনিটি ক্লিনিকের বসছে হচ্ছে যে আমার যে ইউনিটগুলো আছে সেই ইউনিটে যে কর্মরত যে FW এরা আছে তারা ওই কমিউনিটি ক্লিনিকে বসছে সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার তারা বসছে। আর বাকি যে তার 4 দিন থাকছে 6 সপ্তাহের মধ্যে, 4 দিন সে বাড়ি বাড়ি যে পরিদর্শন করছে। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে তারা স্যাটেলাইট ক্লিনিকে যাচ্ছে। এই স্যাটেলাইট ক্লিনিকটা আমরা যেটা করেছি স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে আমরা যেটা করেছি, ইপিআই যে সেশনগুলো যেগুলো জায়গা হয় সেই জায়গায় আমরা স্যাটেলাইট ক্লিনিক করছি। এখন আমাদের কথা হচ্ছে যে আমার কর্মীরা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা সপ্তাহে 2 দিন বসছে। তারা 2 দিন বসাতে যেটা হচ্ছে যে পরিবার পরিকল্পনার সেবাটাকে তারা পাচ্ছে। আর কমিউনিটি ক্লিনিক যেহেতু স্বাস্থ্যসেবার নিয়ন্ত্রণাধীন, সুতরাং তাদের যে একজন কমিউনিটি ক্লিনিকে যারা বসেন তারা হলো সিএসএপি, এবং স্বাস্থ্য বিভাগ থেকে তাদের যে সহকারী, যে স্বাস্থ্য সহকারী তারা বসছেন। সুতরাং এখানে কিন্তু একটা ভালো একটা সমন্বয়ের দরকার আছে, যেহেতু সিএসএপি আছে, স্বাস্থ্য সহকারী আছে, পরিবার পরিকল্পনা সহকারী আছে। সুতরাং 3 জন যদি ঠিক মতো থেকে সেবাটা দেয় তাহলে মানুষের দোরগোড়ায় প্রান্তিক জায়গায় আমার সেবাটা মানুষ পাচ্ছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা সেটা তারা পাচ্ছে। সুতরাং আমরা আশা করি বা আমরা চেষ্টা করছি যে যেন তাদের একটা মিলন, যেটা বলা যায় আন্তরিকতার সাথে কাজ করা, যদি কাজ করে তাদের লোকজনকে তো সে কাজ করছে, কারণ তারা তো কমিউনিটির ইয়ে নিয়ে কাজ করছে। সুতরাং এই জায়গাটা যদি সারা ভালো মতো কাজ করতে পারে তাহলে সেবাটা পাবে। যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে তাহলে তো সেবাটার জন্য বিঘ্ন ঘটতেই পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কোনো কমিউনিটি ক্লিনিকের যে প্রধান যিনি সিএসএপি, তিনি কোনো কারণে ম্যাটারনিটি লিভ বা কোনো কারণে ছুটিতে থাকলে সমস্ত সপ্তাহ জুড়ে 1 দিন কি 2 দিন খোলা থাকে। এই যে একটা সমস্যা হচ্ছে, আমরা অনেক রোগীকে দেখেছি ফেরত যেতে, অনেক জনগোষ্ঠীকে দেখেছে ফেরত যেতে, এবং অনেকে অভিযোগ করেছে অনেক জায়গায় কেউ থাকে না, পুরো সপ্তাহ জুড়ে কেউ থাকে না, কিংবা কেউ থাকলেও 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে। এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ করা যায়, আপনার কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ যেটা হচ্ছে যে এটা তো আপনারা জানেন, ম্যাটারনিটি লিভটা হলো তার অধিকার। ম্যাটারনিটি 6 মাসের আমাদের ম্যাটারনিটি পায়, মাতৃত্বকালীন ছুটি। সুতরাং মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে তাকে একটা লিখিত দিতে হয় যে তার দায়িত্বটা কেউ পালন করবে, কেউ না কেউ তার অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকে। সুতরাং এখানেও আমি একটা কথা হচ্ছে সমন্বয়ের ব্যাপার, যে সে মাতৃত্বকালীন ছুটিতে আছে তাহলে তার যে অতিরিক্ত দায়িত্ব থাকবে সে তখন খুলবে। বা এটা হচ্ছে যে যদি না খোলা হয় সেটা আর দুঃখজনক ঘটনা, যে কমিউনিটি ক্লিনিক খোলা পাওয়া যাচ্ছে না, মানুষ সেবা পাচ্ছে না, এটা দুঃখজনক ঘটনা, অথবা কিছু বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। তা সুতরাং এই যে আমি যেটা বললাম যে সিএসএপি থাকলো না, স্বাস্থ্য সহকারী থাকলো, বা আমার যে কর্মী সপ্তাহে 2 দিন থাকলো, তাহলে হলো কি সমন্বয় করলে কিন্তু কমিউনিটি ক্লিনিকটা খোলায় থাকে এবং মানুষ সেবাটা পেতেই পারে। বিষয়টা এরকম। ধন্যবাদ আপনাকে। মোটামুটি কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা বা উত্তর নিয়ে এই ছিল সিলেট থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। বিভাগীয় সময় আরও থাকছে। প্রকল্পনা করে ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোর মুখ দেখেনি নেত্রকোনার হাওরের বজ্রপাত নিরোধী আশ্রয় কেন্দ্র। তথ্য নেই জেলা প্রশাসনেও।
ঈদুল আজহা সামনে রেখে ময়মনসিংহ সিলেট বিভাগের খামারগুলোতে চলছে বাড়তি পরিচর্যা। অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে পশু কেনা বেচা। এদিকে অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু আনা ঠেকাতে কড়া নজরদারি বাড়িয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কেবল একটি গরু, এই পশুটি ভালোবাসা আর আশার প্রতীক হয়ে উঠেছে ময়মনসিংহের চর নীলক্ষিয়ার শামীমা আক্তারের কাছে। 2 বছর ধরে সন্তানের মতো লালন পালন করছেন শাহিওয়াল জাতের এই ষাঁড়টিকে। এখন তার সব অপেক্ষা কোরবানির হাট ঘিরে। বুসি খুদি পোলট্রি চিরা এরকম কাউন তারা খাইছি, বেতনের নেট আছে 3 লাখ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় বিভাগে কোরবানির জন্য লালন করা হয়েছে 5,70,813টি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 1,61,594টি পশু। ভালো সাড়া পেয়েছি, মোটামুটি সেল হয়ে গেছে, অল্প কয়েকটা গরু আছে। অনলাইনে ঘাটাঘাটি করছিলাম, ওনাদের সাথে যোগাযোগ করে ফার্মে চলে আসি। আমি একটা নিয়েছি অলরেডি। দেশীয় পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা পশু ঠেকাতে কড়া নজরদারির কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ময়মনসিংহের কোনো বর্ডার এলাকা থেকে অবৈধভাবে কোনো গবাদি পশু যাতে না আসতে পারে সেই জন্য আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত এবং সেই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। এদিকে কোরবানি সামনে রেখে মৌলভীবাজার ও হবিগঞ্জের খামারগুলোতে ব্যস্ততা কোরবানির পশু পরিচর্যার। শেষ সময়ে পশুর বাড়তি যত্ন করছেন প্রান্তিক কৃষক। গরু সুন্দর দেখলেও সবার ভালো লাগবে। আইসি গরু দেখা কেনার লেগে, তো খামারে বড় বড় গরু আছে অনেকগুলা। জেলা প্রাণী সম্পদ দপ্তরের দেয়া তথ্য মতে এবছর মৌলভীবাজারে কোরবানির জন্য প্রায় 80,637টি গবাদি পশু প্রস্তুত, আর হবিগঞ্জে 71,000 গরুর চাহিদার বিপরীতে মজুদ রয়েছে প্রায় 70,000। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নেত্রকোনার খালিয়াজুড়িতে বজ্রপাত নিরোধী আশ্রয় কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও মেলেনি অবকাঠামোর অস্তিত্ব। এমনকি এ বিষয়ে জানে না জেলা প্রশাসকও। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন এ সংক্রান্ত কোনো প্রকল্প নেওয়া হয়নি। হাওড় অঞ্চলে বজ্রপাতে গত 6 বছরে প্রাণ হারিয়েছেন 73 জন। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। কয়েক কিলোমিটার পরপরই এক একটি হাওর নেত্রকোনায়। ফসল কাটার সময় প্রতি বছরই কম বেশি বজ্রপাতে কৃষক মারা যান। জেলে সহ অনেক গবাদি পশুরও মৃত্যু ঘটে একই কারণে। 2021 সালের 24 মে খালিয়াজুড়ি উপজেলায় একটি বজ্রপাত নিরোধী আশ্রয়কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। ঘটা করে জনপ্রতিনিধি সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উদ্বোধন করলেও বর্তমানে সেই নাম ফলকটি বিলীন। অথচ কেউ জানে না কোন প্রকল্পের অধীনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, বাট কিন্তু ওই কোনো শেডো বা কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়নি। এই যে এখানে একটা টাকার অপচয় হলো, এই অপচয়টা টাকাটা গেল কোথায়, আমরা সেটা তদন্ত দাবি করছি। তবে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দাবি, তিনি আসার আগেই বিভাগীয় কমিশনার পরিদর্শনকালে নাম ফলকটি উদ্বোধন করা হয়, কিন্তু পরে সেটি আর কোনো প্রকল্প নেওয়া হয়নি। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে কোনো বরাদ্দ ওখানে করা হয়নি, যাওয়া হয়নি পরবর্তীতে, যার কারণে আরো এটি বাস্তবায়ন হয়নি। জেলা প্রশাসক জানান, জেলা পরিষদ থেকে 4টি আশ্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের প্ল্যান অনুযায়ী 4 উপজেলায় আমরা 4টি বজ্র নিরোধক শেড নির্মাণের প্রপোজাল অলরেডি নিয়ে নিয়েছি। আশা করি সেটা হয়তো আপনারা দেখতে পাবেন। জেলায় চলতি বছরের 15 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত বজ্রপাতে 10 জন মারা গেছেন, আর গেল 6 বছরে প্রাণ হারিয়েছেন 73 জন। সময় সংবাদ, নেত্রকোনা। বিভাগীয় সময়ে আরও থাকছে দেয়ালে ফাটল আর নোংরা পরিবেশে যাত্রীদের ভোগান্তি। 42 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি জামালপুর বাস টার্মিনালে। 2 বছরে এই বেহাল দশা সিলেটের অত্যাধুনিক বাস টার্মিনালে। একাডেমি কম্বাইন্ড সিস্টেম বাতিলের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ হয়েছে। সকালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শহীদ মিনারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ ক্যাম্পাস ও রহমতপুর বাইপাস মোড় ঘুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন তারা। এ সময় সোমবার দুপুর 12টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। জাতীয় কবির 126তম জন্ম জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে চলছে নজরুল মেলা।
এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রেম, সাম্য, বিদ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম জয়ন্তী আজ। ময়মনসিংহের ত্রিশালে কবির স্মৃতিধন্য দরিরামপুর যে হাই স্কুল তিনি যেখানে পড়েছিলেন, সেই এখন যেটি নজরুল একাডেমি, সেই নজরুল একাডেমি কিন্তু এখানে প্রতি বছরের মতো এবছরও নজরুল মেলা বসেছে। ঠিক তার সামনেই যে বাংলো এবং নজরুল মঞ্চ, সেখানে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে জাতীয় কবিকে আসলে স্মরণ করা হচ্ছে। ময়মনসিংহের এই ত্রিশাল অধ্যায় কিন্তু কবির জীবনের এক মহামূল্যবান অধ্যায়। কবিতার সাহিত্য সাধনার প্রকৃতির যে বর্ণনা দিয়েছেন, বাংলার অপরূপ সৌন্দর্যের চিত্র এঁকেছেন, তা মূলত এই ত্রিশালের প্রকৃতির চিত্র তথা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ। ত্রিশালের পরে নজরুল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কিন্তু ত্রিশালী কবিকে ব্যাপকভাবে আকর্ষণ করেছে, মনের মধ্যে গভীর রেখাপাত টেনে দিয়েছে, যার কারণে কিন্তু ত্রিশালের জনপদের বাসিন্দারা কিন্তু কবিকে গভীরভাবে স্মরণ করে, শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যমে স্মরণ করে। আমরা দেখেছি প্রতি বছর এই নজরুলের এই স্মৃতিবিজড়িত এই দরিরামপুর স্কুল মাঠ, অর্থাৎ এখন যেটি নজরুল একাডেমি, সরকারি নজরুল একাডেমি মাঠে কিন্তু কবিকে স্মরণ করে এখানে মেলা বসে। মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে 3 দিন ব্যাপী এখানে আসেন এবং তারা আসলে নজরুলের বন্দনা আসেন, নজরুলকে নিয়ে এখানে আলোচনা হয়, পাশাপাশি সঙ্গীত হয়, আবৃত্তি, নাটক, তার যে কর্ম, সেই কর্ম নিয়ে আলোচনা হয় এবং সেটি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হয়। এবং এখানে বলতে যে ত্রিশাল কিন্তু নজরুলকে পুরোপুরি ধারণ করে এবং সেই কর্ম নিয়ে আলোচনা হয় এবং সেটি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হয়। এবং এখানে বলতে যে ত্রিশাল কিন্তু নজরুলকে পুরোপুরি ধারণ করে এবং সেটি কিন্তু এই নজরুলের জন্মদিন আসলে কিন্তু সেটি ফুটে ওঠে এবং এখানে কিন্তু উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়। পুরো ত্রিশালের মানুষ কিন্তু এখানে তাদের সন্তানদের নিয়ে এখানে স্মরণ করেন। সব মিলিয়ে কিন্তু নজরুলের এই মেলা জমজমাট হয়েছে। এই যে নজরুল জয়ন্তী উৎসব, জন্ম জয়ন্তী, এটাই কিন্তু এখানে জমজমাট একটি উৎসব তৈরি হয়। এবং তারা যদি বলছেন যে এই বিশাল উৎসব নজরুলের মহামূল্যবান অধ্যায় এবং এই ত্রিশালকে যেন আগামীতে জাতীয়ভাবে উদযাপন করা হয়। সেই সাথে পাশের যে জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু 2 দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালা মধ্যে দিয়ে এই নজরুলের যে জন্ম জয়ন্তী সেটি কিন্তু পালন করা হচ্ছে। প্রায় ছিল ময়মনসিংহ ত্রিশাল থেকে জন্মবার্ষিকী উপলক্ষে যে আয়োজন, সে আয়োজনে থাকছে। নির্মাণের 42 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও ছাদ ভেঙে পড়ার আতঙ্কে থাকেন যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা। জেলা পরিষদের কর্মকর্তার দাবি, টার্মিনালটিকে ঢেলে সাজাতে প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। দেখে মনে হবে জরাজীর্ণ পরিত্যক্ত ভবন, বিভিন্ন স্থানে ফাটল ও ছাদ ভেঙে পড়ার আতঙ্ক, ময়লা কাদামাটিতে নোংরা পরিবেশ, নেই কোনো টয়লেট, খাবার দোকান, যাত্রী ছাউনি ও বিশ্রামাগার। এমন বেহাল দশা জামালপুরের একমাত্র বাস টার্মিনালের। এখান থেকে প্রতিদিন টাঙ্গাইল, ঢাকা, বগুড়া, পাবনা, বেনাপোল সহ ময়মনসিংহ রোডে বাস চলাচল করে। কিন্তু টার্মিনালটির এমন দশায় যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টদের ভোগান্তি চরমে। অনেক জায়গায় অনেক উন্নত হয়েছে, কিন্তু আমাদের জামালপুর টার্মিনালটা এখনো কোনো উন্নত হলো না। টয়লেট নাই, পেশাবখানা নাই, শুরু তো নেই দেখতেছি এরকম টার্মিনাল কাজ হয় না। 2024-25 অর্থ বছরে 80 লক্ষ টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করে প্রকল্প পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। চিঠি দিয়েছে, কারণ ওটা এলজিআরটি থেকে ভেরিফাই করে আসতে হয়। তো ওখান থেকে অনুমোদন হয়ে আসলে আমরা এখানে টেন্ডার ডাকবো এবং আমরা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। 1983 সালে জেলা পরিষদের অর্থায়নে 2 একর 88% জমির ওপর বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। একতলা বিশিষ্ট ভবন নির্মাণে ব্যয় হয় 12,50,000 টাকা। সময় সংবাদ, জামালপুর। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ময়মনসিংহের ভালুকায় সড়কে আলাদা দুর্ঘটনা ঘটে 21 মে। উপজেলার হাজিরবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাহিন্দ্রা। সেখানে প্রাণ হারান মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফা। সিট স্টোর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন সবুজ নামের এক পথচারী। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২২ মে যুগেন্দ্র মল্লিক নামে এক ব্যক্তির গোয়াল ঘরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি ২,৭৭,২০০ জাল নোট। আরও উদ্ধার হয় ৩,৯০০ ভারতীয় জাল নোট। গ্রেফতার করা হয় যুগেন্দ্র। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামাত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের দাবি আমিরের। আবারও সীমান্তে পুশিন, গভীর রাতে ১৫৩ বাংলাদেশিকে সিলেট ও মৌলভীবাজারে পাঠালো বিএসএফ। পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি। এবং সিলেট অঞ্চলে মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। বেশিরভাগ সময় বন্ধ থাকে কমিউনিটি ক্লিনিক। অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।